আমি যখন গুম হয়ে গিয়েছিলাম, আমার স্ত্রী, আমার ছোট বোনরা যেভাবে পাগলের মতো আন্দোলন তৈরি করার চেষ্টা করেছে, যার ফলশ্রুতিতে কিন্তু ফ্যাসিবাদ আমাকে ফেরত দিতে বাধ্য হয়েছে। সেই কাশিমপুর কারাগার থেকে ঢাকার কেন্দ্রীয় আদালত পাড়ায় আমাকে প্রতিটা দিন আমাকে স্ট্রেচারে করে জেলগেট থেকে আদালত প্রাঙ্গণে আনা হতো। অবর্ণনীয় দুর্ভোগ, এই দুর্ভোগের কথা স্মরণ করলে এখনও আটকে উঠি। আমার পরিবার যখন জানতে পারলো যে আমাকে গুম করে ফেলা হয়েছে, আমি 5টি দিন কোথায় ছিলাম জানি না। আমার পরিবার হন্যে হয়ে আমাকে খুঁজে বেড়াইছে। সিনিয়র নেতৃবৃন্দ, বিশেষ করে রুহুল কবির রিজভী ভাই সেদিন পাশে দাঁড়িয়েছিলেন আমার, এবং উনি সাংবাদিক সম্মেলন করেছিলেন। আমাদের আজকের প্রধানমন্ত্রী উনিও খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছিলেন, এবং ফলশ্রুতিতে সারা বাংলাদেশব্যাপী একটি আন্দোলন হয়েছিল, ছাত্র আন্দোলন, যার কারণে ফ্যাসিবাদ সরকার আমাকে 5 দিন পর ঘুম থেকে ফেরত দিতে বাধ্য হয়েছিল। আমার জেল জীবনের কষ্টের কথা বলতে গেলে সেটা অনেক লম্বা সময় লাগবে। আমি শর্টকাটে বলি, আমাকে এইবার যে 98 থেকে 2001 পর্যন্ত যে সময়টা জেলে ছিলাম, আমার বিরুদ্ধে যখন 160টি মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল, আমি সর্বোচ্চ আদালত থেকে বারবার মুক্তির পরও প্রায় 7 বার আমাকে শুধু পুনরায় কারাগারের ফটক থেকে আমাকে গ্রেফতার করে আবার লালবাগ থানায় নিয়ে যেত, এবং সেখান থেকে নির্যাতনের মাধ্যমে, রিমান্ডের মাধ্যমে অত্যাচার জুলুম করে আবার আমাকে মামলা দিয়ে সোনারেশ দেখানো হতো। এই ছিল 98 থেকে 2001 পর্যন্ত। আর এবছর যে লাস্ট আমি জেলটা খাটলাম, সেই সময় আমাকে কাশিমপুর কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আপনি চিন্তা করে দেখুন, এই প্রিজন ভ্যানে ভোর 5টায় অনেকদিন নামাজ প্রিজন ভ্যানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তাম। অনেক ক্ষেত্রে নামাজটা পড়তে আমরা সময় পেতাম না, অনেক সময় 2 রাকাত নামাজ পড়েই কোনো মতে দৌড় দিয়ে বের হয়ে যেতাম, রাস্তা না খেয়ে বের হতে হতো আমাদেরকে। সেই কাশিমপুর কারাগার থেকে ঢাকার কেন্দ্রীয় আদালত পাড়ায় আমাকে প্রতিটা দিন আমাকে হাজিরা হতে হতো। আমার শরীরে অসুস্থ হয়ে পড়তো, কিন্তু কোনো কিছুই মানা হতো না। আমাকে স্ট্রেচারে করে এই কোর্ট জেলগেট থেকে আদালত প্রাঙ্গণে আনা হতো। অবর্ণনীয় দুর্ভোগ, এই দুর্ভোগের কথা স্মরণ করলে এখনও আটকে উঠি, ভয়ে আতঙ্ক হয়ে উঠি। যদিও আমি একজন বিপ্লবী মানুষ, এগুলোকে ভয় পাই না, তারপরেও অনেক নির্যাতন আমাকে সহ্য করতে হয়েছে। আমি কোনো নির্যাতনের কাছে মাথা নত করিনি, এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও যত নির্যাতন আসুক, আমার উপরে জুলুম করা হোক, আমি ইনশাল্লাহ সেই সমস্ত বিষয়ে মাথা পেতে নেব, কারণ কোনো কিছুর কাছে মাথা নত করব না ইনশাল্লাহ। আমার পরিবার এই কষ্টগুলি আমার পরিবার একাই ভোগ করেছে। আমার দল থেকে যে আমাকে ভালোভাবে সহযোগিতা করেছে সেটিও না। আমার শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী যারা ছিলেন, আমার সহযোদ্ধা ভাই, বন্ধু, বড় ভাই, সকলে মিলেমিশে, কারণ 366টি মামলা আপনার ফেস করে আমাকে কিন্তু জামিন নিয়ে বের হতে হয়েছিল। তা আমার পরিবার অনেক অসহায় অবস্থায় ছিল, আমার পরিবারের উপর অত্যাচার করা হয়েছে। আমি কারাগারে থাকা অবস্থায়ও আমার পরিবারের মধ্যে প্রতিনিয়ত পুলিশ এসে ডিস্টার্ব করতো। আপনি কখনো সুয়ারেজ লাইন কেটে নিয়ে যেত, গ্যাস লাইন কেটে দিয়ে যেত, পানির লাইন কেটে দিয়ে যেত। এইভাবে আমার পরিবারের উপর টর্চারিং করা হয়েছে। আমার পরিবারকে আমি 2টি ছোট ছোট শিশু সন্তান রেখে আমি কারাগারে গিয়েছিলাম। ওরা আজকে বড় হয়েছে, বাবার স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত ছিল। আমার প্রিয়তম স্ত্রী, যিনি আমার কষ্টের সাথে, উনি একজন সফরসঙ্গী। এই আমি যতটুকু জীবনে কষ্ট করেছি, সেও ততটুকু কষ্ট করেছে। সে যদি আজকে আমাকে এই সাপোর্টিংটা না দিত, তাহলে হয়তো আমার এই রাজনৈতিক আমার ইতিহাসটা হয়তো অন্যভাবে লেখা হতো। কারণ আমি যখন গুম হয়ে গিয়েছিলাম, আমার স্ত্রী, আমার ছোট বোনরা যেভাবে পাগলের মতো এই দিকে সেদিকে ছুটোছুটি করেছে, এবং একটি আন্দোলন তৈরি করার চেষ্টা করেছে, যার ফলশ্রুতিতে কিন্তু ফ্যাসিবাদ আমাকে ফেরত দিতে বাধ্য হয়েছে। আমার মতো অসংখ্য নেতাকর্মীকে কিন্তু তারা গুম করে ফেলেছে। আমার আপন ভাতিজা এখনও গুমের শিকার হয়ে আছেন। আমার বংশাল এলাকায় 7টি ছেলে, 7 জন তরুণ তাজা কর্মী এখনও 2013 সালে গুম হয়েছে, এখনও তারা গুম অবস্থায় আছে। তারা কিন্তু ফেরত আসেনি, কিন্তু আমি সৌভাগ্যবান যে আমি ফেরত আসতে পেরেছিলাম। এই জন্য আমার পরিবার অনেক কষ্ট নির্যাতন ভোগ করেছে। আমি যে শুধু জেলেই ছিলাম তাই নয়, আমাকে প্রতিদিন কোর্টে আনা হতো। প্রতিদিন আমার পরিবার এই সারাটা দিন রোদ্রের মধ্যে, প্রখর রোদ্রে দাঁড়িয়ে থাকতো। আমার মা 98 থেকে 2001 পর্যন্ত আমার মা প্রতিদিন কোর্টের বারান্দায় দাঁড়িয়ে থাকতো, যে 3টা ভাই, তার 3টা সন্তান প্রতিদিন কোর্ট প্রাঙ্গণে, আদালত প্রাঙ্গণে হাজিরা দিতে আসতো। উনি টিফিন গাড়িতে নিয়ে খাবার নিয়ে সারাদিন বসে থাকতো। কখনো কখনো খাবার দিতে পারতেন, আবার কখনো খাবার দিতেও পারতেন না। এই খাবার নিয়ে আবার উনি বাসায় চলে যেতেন। এই কষ্ট নির্যাতন ভোগ করতে করতে একসময় উনিও মারা গেলেন। আর আমি তো কারাগারে থাকা অবস্থায় আমার বাবাকে হারালাম। প্যারোলে মুক্তি পেয়েছিলাম তৎকালীন মহাসচিব মান্নান ভূঁইয়া এবং আমাদের প্রাণপ্রিয় নেতা মরহুম আলহাজ নাসিরুদ্দিন আহমদ পিন্টু ভাইয়ের বদৌলতে আমি সেদিন আমার বাবাকে শেষবারের মতো দেখতে পেরেছিলাম। আমার 3টি মামলা তখনও কাস্টডিতে ছিল। আদালত আমাকে নাকচ করে দিয়েছিল, প্যারোল দিবে না বলেছিল। তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের, পিন্টু ভাই এবং পটল ভাইয়ের
সহানুভূতিতে ম্যাডামের সাথে কথা বলে সেদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে আমাকে 2 ঘন্টার জন্য প্যারোলে নিয়ে এসেছিল। আমি প্যারোলে এসে বাবার জানাজায় অংশগ্রহণ করে আবার কারাগারে ফিরে গিয়েছিলাম এবং বাবার শোককে কারাগারের মধ্যে থেকেই সংবরণ করতে হয়েছিল আমাকে। ওই সময় আমার প্রায় 7 জন সহযোদ্ধা কর্মীকে আমরা হারিয়েছিলাম, বিভিন্নভাবে পুলিশ গুলি করে হত্যা করেছিল বিভিন্নভাবে।